নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। সাপের কামড়ে ওঝা নয়, সাপে কাটা রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ নিয়ে সাইকেল র্যালি। বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার সচেতনতামূলক প্রচার আলিপুরদুয়ার থেকে আসাম পর্যন্ত। বর্ষা এলেও পর্যাপ্ত বৃষ্টিপাতের দেখা নেই, জমির মাটি শুকনো, প্রকৃতির বিরূপ আচরণে দিশেহারা কৃষকেরা। অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এবছরের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির দিশারি ক্লাবে। জলপাইগুড়ি শহরের ক্লাবগুলোর মধ্যে অন্যতম দিশারি ক্লাবের দুর্গাপুজো। এবার তাদের পুজোর ৬২তম বছর। প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয় করে তৈরি হচ্ছে তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির, যাতে থাকবে কয়েক হাজার মডেল। আর রথের পরের দিন খুঁটি পুজোর মধ্য দিয়ে এই ক্লাবের দুর্গাপুজোর শুভ সূচনা হলো। এদিন ক্লাবের সকল সদস্যদের দেখা যায় এই খুঁটি পুজোতে। মূলত দিশারি ক্লাব প্রতি বছরই অভিনব চমক দিয়ে জলপাইগুড়িবাসীর মন জয় করে থাকে। এবারও সেই ধরনের তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির তৈরি করে সকলের মন জয় করার কথা জানিয়েছেন ক্লাবের সদস্যরা। খুঁটি পুজো হচ্ছে জলপাইগুড়ি শহরের একটা আবেগ। দিশারি ক্লাবের পুজো দেখবে তো কততম বছর কি করা হচ্ছে? এটা ৬২তম বছর আমাদের। তাই এবার আমাদের করা হচ্ছে মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির। এর আদরে তৈরি হচ্ছে কিসের? মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির। আচ্ছা, সেটা কীভাবে তৈরি হবে? কীভাবে বলতে, যেটা ন্যাচারালি প্যান্ডেল যেটা হয় কাঠ বাস যে সেটা থাকছে, সঙ্গে মেনলি থাকছে আমাদের ৩৫০০ মডেল থাকছে, যেটা সব ফাইবারের তৈরি। এবং প্যান্ডেলের হাইট হচ্ছে ১১২ ফুট এবং ৯০ ফিট চওড়া। বাজেট কত রেখেছেন আপনারা? ৩৫ লক্ষ টাকা। 35। গতবার কত রেখেছেন? গতবার আমাদের বাজেট ৩৩ লক্ষ টাকা ছিল। আচ্ছা, তো এবার মানুষকে কীভাবে চমক দেওয়ার চেষ্টা রয়েছে আপনাদের? অ্যাকচুয়ালি মাদুরাইয়ের যে আমাদের মীনাক্ষী সকলের পক্ষে তো যাওয়া হয়ে ওঠে না, তা সেই যাদের যারা দেখতে পায় না বা যাওয়ার মতো পরিস্থিতি নেই, তাদেরকে সামগ্রিকভাবে যাতে আমরা একটা উপস্থাপনা করতে পারি, ওই মডেলেই তৈরি করা হচ্ছে প্যান্ডেল। একদম মীনাক্ষী মন্দিরের যে আদল, সেই আদল সম্পূর্ণভাবে ফুটে উঠবে আমাদের এই প্যান্ডেলে। সেখানে যে ধরনের মূর্তি আছে, তার ভিতরের যা স্ট্রাকচার, সমস্তটাই আমাদের এই মন্দিরে থাকবে। কি নাম দাদা আপনার? আপনার নাম? আমার নাম সত্যব্রত দে। কোন দায়িত্বে আছেন? যুগ্ম সম্পাদক পূজা কমিটি। আর আপনি? আমি মিঠুন চৌধুরী, পূজা কমিটির কোষাধ্যক্ষ। 10 ঘন্টা পরও শরীরে নানা আঘাত নিয়ে রেল লাইনে পড়ে রইল মৃতদেহ। ঢিল ছোঁড়া দূরত্বে থাকলেও কারো নজরে আসেনি। সকালেই চাঞ্চল্য জলপাইগুড়িতে। রবিবার সকাল হতেই জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে 1 নম্বর রেলগেটের সামনে ট্র্যাকের ওপর এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমান এলাকার মানুষ। খবর কানে যেতেই তৎপরতা দেখা যায় রেল পুলিশের। জনৈক আধিকারিক স্বয়ং স্ট্রেচার ধরে রেললাইন থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যান পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য। এদিকে মৃত ব্যক্তির পরিচয় এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি। স্থানীয় বাসিন্দা রাজেশ কামতি বলেন, বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। মনে হচ্ছে রাতের ট্রেনেই ঘটেছে দুর্ঘটনা। তবে ব্যক্তিটিকে কে কি তার পরিচয় এখনও জানা যায়নি। দাদা কি দেখলেন? জানি না, আমরা হঠাৎ এসে দেখি যে শুনলাম দেখি বডিটা বাড়িতে এসে দেখতে আসছে আর কি। মানে কখন হতে পারে? তো রাতেই হবে আর কখন হবে? রাতের ট্রেনে? হ্যাঁ, তাছাড়া কী হবে? তারপরে তো কোনো ট্রেন যায়নি। মানে আজকে কি নজরে পড়লো? সকালে সবার নজরে পড়লো। মানে বয়স কত হবে? কী জানি, এরকম 50+ হবে আর কি। আর বাড়ি বা নাম ধাম কিছু বোঝা যাচ্ছে না, কোনো ডকুমেন্টস নেই, কিচ্ছু নেই। কেউ চেনে না? না, তবে গায়ে কালি টালি লেগেছে, তাতে বোঝা যাচ্ছে যে কোনো মিস্ত্রি হবে। মানে এটা কি ধাক্কা লেগে হয়েছে মনে হয়? পড়ে গেছে যতটা বোঝা যাচ্ছে। তো এখনো কেউ আসেনি বাড়ির? না, কোনো আইডি। মোবাইল আছে, মোবাইলটা সুইচটা অফ আছে বলে কথা বলা যাচ্ছে না। ঠিক। কী নাম দাদা আপনার? আমার নাম রাজেশ কান্তি। মিছিল করে পথ অবরোধ এসএফআই এর। মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ হলো ডিবিসি রোডে।
শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে কসবা ল কলেজে ধর্ষণকাণ্ডের প্রতিবাদ এবং ইতিমধ্যে গ্রেফতার হওয়া তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করার কর্মসূচি পালন করল এসএফআই। এদিন জেলা দপ্তর ডিবিসি রোড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে শেষে হঠাৎই শনি মন্দির মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে এসএফআই। যদিও এখানে পুলিশের কাছে কোনো বাধার সামনে পড়তে হয়নি এসএফআই কর্মীদের। বেশ কিছুটা সময় অবরোধ রাখার পর অবরোধকারীরা তাদের দাবি জানান অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে। আপনারা জানেন যে কলকাতার ল কলেজে ছাত্রীকে অবৈধভাবে ইউনিয়ন রুমে আটকে রেখে তার উপর যে অত্যাচার চালানো হয়েছে তার প্রতিবাদে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল। এই ঘটনা প্রথম না, আমরা দেখলাম আরজিকরের ঘটনা আমাদের সবার স্মরণে আছে এখনও। এরপরেও আমরা জানি কিছুদিন আগে তৃণমূলের বিজয় উল্লাসের শিকার হলো একটা 9 বছরের ছাত্রী। পরপর এই ঘটনা পশ্চিমবঙ্গে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের অবস্থান কি আছে এবং মুখ্যমন্ত্রী নিজে মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও বারংবার নারীর নিরাপত্তা দিতে ব্যর্থ। আচ্ছা, কার পুতুল জ্বালালেন আপনারা? আমরা পুলিশ মন্ত্রীর পুতুল জ্বালালাম। পুলিশ মন্ত্রী তথা এই পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীর পুতুল আমরা দাহ করি। না, পুলিশের পক্ষ থেকে সেরকম কোনো বাধা আসেনি। আমার নাম অরিন্দম ঘোষ, জেলা সম্পাদক এসএফআই জলপাইগুড়ি। সাপের কামড়ে ওঝা নয়, হাসপাতালে চলুন। এই বিষয় নিয়ে আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার পক্ষ থেকে একটি সাইকেল র্যালি আসাম পর্যন্ত চলল। আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার পক্ষ থেকে এদিন একটি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। আলিপুরদুয়ার থেকে আসাম পর্যন্ত একটি সাইকেল র্যালি চলল। সাপের কামড়ে ওঝা নয়, হাসপাতালে চলো, এই গুরুত্বপূর্ণ বার্তাই দেওয়ার চেষ্টা করা হয়েছে এই র্যালি থেকে। এই র্যালির মূল উদ্দেশ্য ছিল সাপের কামড় সংক্রান্ত নানা বিষয়ে কুসংস্কার দূর করে আধুনিক চিকিৎসার প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলা। র্যালির মাধ্যমে সংস্থার সদস্যরা লিফলেট বিতরণ ও প্রজেক্টরের মাধ্যমে ভিডিও প্রদর্শনের মধ্য দিয়ে সাধারণ মানুষকে বোঝাতে চেষ্টা করেন যে সাপের কামড়ে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া জীবন রক্ষার পক্ষে অত্যন্ত জরুরি। আজও বহু গ্রামাঞ্চলে সাপের কামড়ের পর রোগীকে প্রথমে ওঝার কাছে নিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। অথচ বিষধর সাপ কামড়ালে ওঝা দিয়ে তা নিরাময় কখনোই সম্ভব নয় এবং দেরি করলেই রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এই প্রসঙ্গে সংস্থার পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবিও জানানো হয়েছে। প্রতিটি ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত অ্যান্টিভেনাম ইঞ্জেকশনের সংস্থান রাখা, প্রতিটি মহকুমা হাসপাতালে ডায়ালিসিস ও ভেন্টিলেশনের সুবিধা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে ভেন্টিলেশনের অভাবে বহু রোগী মারা যান, যা প্রতিরোধযোগ্য। এই সাইকেল র্যালিতে মোট 12 জন সদস্য অংশগ্রহণ করেন। তাদের এই উদ্যোগ শুধু সচেতনতা তৈরির একটি পদক্ষেপ নয়, বরং একটি বড় সামাজিক পরিবর্তনের বার্তাবাহক। বাজারে বর্ষার ইলিশ আসলেও দাম একেবারে নাগালের বাইরে, ফলে ইলিশ দেখেও মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতারা। বর্ষার শেষের দিকে কিন্তু এবছর যেন দাম একেবারেই কমছে না ইলিশ মাছের। যদিও এবছর বাংলাদেশের ইলিশ আসা একেবারেই বন্ধ, তবু ডায়মন্ড হারবারের ইলিশ বাজারে ছেয়ে গেলেও ইলিশ বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি 1000 থেকে 1200 টাকা করে। দাম এত হলেও এই ধরনের ইলিশগুলো সাইজে তেমন বড় নয়, ফলে এখনও পর্যন্ত ইলিশ ভক্তদের জন্য সুখবর আসেনি। তার মধ্যে বড় আকৃতির ইলিশের দাম আরও নাগালের বাইরে। ইলিশ বিক্রেতারা বলছেন ইলিশের আমদানি তেমনভাবে হচ্ছে না, তাই দাম বেশি আছে। ক্রেতারা বলেন, দেখছি ইলিশ মাছ ভালোই আছে, কিন্তু দাম অনেক বেশি। আমি তো কয়েকদিন থেকে দেখছি ভালোই ইলিশ উঠছে। দামের দিক থেকে? হ্যাঁ, দামের দিক থেকে দাম তো মোটামুটি 1000-1200 টাকা 1400 টাকা চলছে। এগুলো কি সবই বর্ষার বলছে? হ্যাঁ, বর্ষার তো তাই বলছে। এগুলো কি প্রকৃতপক্ষে ইলিশ নাকি খোকা ইলিশ মনে হয়? না, অরিজিনাল ইলিশ। অরিজিনাল ইলিশ। এখন তো বাংলাদেশে ইলিশ আসতেছে না, কলকাতারই হবে। আর ডায়মন্ড হারবার ফারাকটা, মানে দামটা কি বেশি মনে হয়? মোটামুটি ঠিকই আছে আর কি। কি কত দাম কোথাকার? দাম অ্যাকচুয়ালি আমদানিটা ঠিক মতো হচ্ছে না, কারণ ওইদিকে ওয়েদারটা খারাপ, তো যেখান থেকে মাছটা আসে সেদিকে ওয়েদারটা খারাপের জন্য কোনোদিন আসছে না, এরকম হচ্ছে। এই জন্য দামটা একটু ফ্লেক্স হয়েছে। কোথাকার ইলিশ? এগুলো সব ডায়মন্ড হারবার, এগুলো সব ডায়মন্ড হারবারের ইলিশ।
না অরিজিনাল ইলিশ, কোনো পোকা টোকা নাই, অরিজিনাল ইলিশ। বিক্রি কেমন হচ্ছে? হ্যাঁ বিক্রি বিক্রি ঠিকই আছে, ভালো, আরও ভালো বিক্রি হবে। মাছটা আমদানি আরও ভালো করে হলে আরও কাস্টমার বেশি আসবে, দামটা অনেকটা নেমে যাবে। কি নাম? হ্যাঁ কি নাম? আমার নাম শুভ দাস। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। শিলিগুড়িতে ভাড়াটিয়াদের তালিকাভুক্তের কাজ শুরু হবে। 41তম বোর্ড মিটিংয়ে কথা জানালেন শিলিগুড়ির মেয়র। শিলিগুড়ি পৌর নিগমের 41তম বোর্ড মিটিং অনুষ্ঠিত হলো। শাসক দলের সমস্ত কাউন্সিলররা এই বৈঠকে উপস্থিত থাকলেও আগে থেকেই বৈঠক বয়কট করেছিলেন বিজেপি কাউন্সিলরেরা। এদিন কংগ্রেস কাউন্সিলরদেরও দেখা মেলেনি, তবে বিরোধী দলের মধ্যে উপস্থিত ছিলেন সিপিএমের কাউন্সিলররা। বোর্ড মিটিং চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন বাম পরিষদীয় সদস্যরা। কিছু বিষয় নিয়ে তর্কাতর্কি হলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই শেষ হয় সভা। মিটিংয়ে শহরের সামগ্রিক উন্নয়নমূলক কাজ, জল প্রকল্প, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। এদিন শাসক দলের 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন শীল শর্মা অবৈধ নির্মাণের প্রসঙ্গ তুলতেই কিছুটা বাধার সম্মুখীন হন। একাধিকবারই শিলিগুড়ি শহরের অবৈধ নির্মাণ নিয়ে প্রশ্ন ওঠায় এদিন ফের উত্তপ্ত হয় সভাকক্ষ। বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, শহরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে গতি আনা হবে। জল সরবরাহ প্রকল্পের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি শহরে ক্রমবর্ধমান চুরি ডাকাতি রুখতে পুলিশের সাথে সমন্বয় রেখে বাড়ি ভাড়া দেওয়া সংক্রান্ত নতুন নীতি প্রয়োগের কথা জানালেন তিনি। এবার থেকে ভাড়াটিয়াদের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে ওয়ার্ড ভিত্তিক সমীক্ষা চালাবে পৌর নিগম। কোথা থেকে ভাড়াটিয়া আসছেন, কতদিন ধরে রয়েছেন, সবই তালিকাভুক্ত করা হবে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে শহরের উন্নয়ন, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই 41তম বোর্ড মিটিংয়ে। 4 নম্বর ওয়ার্ডে তার গোডাউনের থেকে র্যাট পিকার্সরা এটা খুলে নিয়ে গেছে। সেখানে সিসি ক্যামেরা আছে, পুলিশকে বলেছি, নিশ্চয়ই ধরা পড়ে যাবে। আমার মনে হয়েছে কিছু কিছু জায়গায় যে আমরা এর আগে বুলেট চেয়েছিল, ওরা দিয়েছি গৌরব শর্মার সঙ্গে। আমি একটু কথা বলবো, গভর্নমেন্ট তো অনেক কিছু দিয়েছে, তারপরে যদি ওদের কিছু ছোটখাটো অনেক সময় দরকার, ওরা তো আমাদেরই কাজ করে, আমাদেরই পার্ট, সুতরাং আমরা সেটা ওদের সঙ্গে কথা বলে শেয়ার করবো। কিছু বলেনি, আমি পরে ওদের সঙ্গে কথা বলবো, কিন্তু এখন আমাদের হ্যাঁ ওরা ছিল, ওরা বলেছে শিফটিং করে দিলে হবে, এরকম কিছু বলেনি, কথা বলবো। না আমাদের গাছ আছে, সেই গাছটাকে ঘিরে এই মন্দিরটা, তো গাছটাকে তো শিফট করা যাবে না, সুতরাং ওরা বলেছে ওরা কথা বলবো। যদি সেরকম ওরা বলে তাহলে কোনার দিকে করে দিয়ে ওই জায়গাটা একটা প্যাসেজ হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় না ওটা সম্ভব। গাছটাকে তোলা যাচ্ছে। জলপাইগুড়ি শহরের বিশিষ্ট নাগরিকদের সংবর্ধনা দেওয়া হলো জলপাইগুড়ির একটি সাংস্কৃতিক সংস্থার বাৎসরিক অনুষ্ঠানে। জলপাইগুড়ির একটি সাংস্কৃতিক সংস্থার আজ বাৎসরিক অনুষ্ঠান জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হলো। জলপাইগুড়ির বিশিষ্ট ব্যক্তি বিদ্যাসাগর পুরস্কারপ্রাপ্ত আনন্দগোপাল ঘোষ, প্রধান অতিথি সরকারি আইনজীবী গৌতম দাস, জলপাইগুড়ির বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক মিহির ব্যানার্জি, বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা, জলপাইগুড়ি জেলা প্রথম মহিলা ফুটবল লীগ চ্যাম্পিয়ন সাধারণ সমিতি কলকাতা পরিচালিত জলপাইগুড়ি ফুটবল একাডেমি, বিভিন্ন নাট্য সংগঠন, জলপাইগুড়ি জেলা স্কুলের 150 বছরে পদার্পণ করার জন্য জলপাইগুড়ি জেলা স্কুলের বর্তমান প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুই, প্রাক্তন প্রধান শিক্ষক ধীরাজ মোহন ঘোষ প্রমুখকে সংবর্ধনা দেওয়া হলো। পাশাপাশি একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয় এখানে। শ্রী সম্পাদক
শ্রী সুমিত দত্ত মহাশয়, তিনি এত নিঃস্বার্থভাবে, এত সুন্দরভাবে আত্মার আত্মীয় সম্পর্ক করে সবার সঙ্গে চলছেন। শুধু নয়, তিনি শিক্ষাগুরু হিসেবে সবাইকে সঙ্গীত শিক্ষাদান করছেন। এটা একটা আমাদের পরম পাওনা। আমার মনে হয় এটা আমাদের সত্যিই প্রাপ্তি। আর আমার সবচেয়ে ভালো লাগে, আমি আনন্দিত, আমি গর্বিত, আমি আপ্লুত যে আমাদের যে সদস্যরা রয়েছেন প্রত্যেকে এত বেশি একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল, যার জন্য আমাদের এই পরিবার, আমার পরিবার বলতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই পরিবার অত্যন্ত সুখী পরিবার এবং প্রত্যেকের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল, এবং যার জন্যই হয়তো আমার মনে হয় এত সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে আমাদের শুধু জলপাইগুড়ি নয়, এখানে এসেছেন শিলিগুড়ি থেকে, ধূপগুড়ি থেকে, ময়নাগুড়ি থেকে, এবং জলপাইগুড়ির যারা শুভানুধ্যায়ীগণ রয়েছেন তাদের সকলের আশীর্বাদ, সহযোগিতা আমাদের অবশ্যই পাথেয় জীবনের চলতে গেলে। যার সঙ্গে আমি একটুখানি যোগ করতে চাই যে আমাদের এই যে সংস্থা, সেই সংস্থার বেশ কিছু কাজ আমরা শুধুমাত্র সাংস্কৃতিক দিক নয়, শুধুমাত্র সংবর্ধনা প্রদান নয়, সংবর্ধনা জ্ঞাপন নয়, এগুলো তো অবশ্যই কৃতি মানুষদের, গুণী মানুষদের দিতে হয়। আমরা দিচ্ছি দেব। এর আগে অনেক কটি অনুষ্ঠান আমাদের হয়েছে। তবে একটি যেটা কথা বলতে, যে আমরা কিন্তু এর সঙ্গে সমাজ সেবামূলক কাজ, যেমনি বিভিন্ন যে হোমগুলো রয়েছে তাদেরকে, বাচ্চাদের কিছু খাবার, কিছু তাদের ক্যালেন্ডারে বর্ষা এলেও পর্যাপ্ত বৃষ্টিপাতের দেখা নেই। জমির মাটি প্রায় শুকনো। প্রকৃতির এই বিরূপ আচরণে কার্যত দিশেহারা কৃষকেরা। বর্ষা ক্যালেন্ডারে এলেও বৃষ্টির তেমন দেখা নেই। জমির মাটি শুকিয়ে গেছে, জমির পাট শুকোচ্ছে চোখের সামনেই। ধানের বীজতলায় চারা গাছের বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু রোপণের উপযুক্ত সময়ে মাটি তৃষ্ণার্ত। এই চিত্র জলপাইগুড়ি সদর ব্লকের দাসপাড়া এলাকার, যেখানে প্রকৃতির বিরূপ আচরণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। জল না থাকায় স্বাভাবিক কৃষিকাজে বড়সড় প্রভাব পড়ছে। এখনই চারা রোপণ না করলে ফলনের ওপরও মারাত্মক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয় চাষিরা। অন্যদিকে কৃত্রিম জলসেচের ব্যবস্থাও অত্যন্ত ব্যয়বহুল, যা সাধারণ কৃষকদের পক্ষে বহন করা ক্রমশই কঠিন হয়ে উঠেছে। এলাকার কৃষক দুলাল রায় জানান, এই সময়টায় ধানের চারা রোপণ করতে না পারলে সারা বছরের ফলন ধ্বংস হয়ে যাবে, কিন্তু বৃষ্টি না হওয়ায় কিছুই করতে পারছি না। প্রতিদিন চেয়ে আছি আকাশের দিকে। উল্লেখ্য, উত্তরবঙ্গে বর্ষা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করলেও জলপাইগুড়ির কিছু কিছু অঞ্চলে এখনও পর্যন্ত আশানুরূপ বৃষ্টির দেখা মেলেনি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী মঙ্গলবার থেকে জেলা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই খবরে আশার আলো দেখছেন কৃষকেরা। তাদের একমাত্র ভরসা এখন প্রকৃতি। স্থানীয় ফার্মার্স ক্লাবের তরফে দশরথ দাস জানালেন, ধান, পাট সহ একাধিক কৃষিকাজের জন্য এই সময় বৃষ্টির খুব প্রয়োজন। অথচ বর্ষা প্রবেশ করলেও সেভাবে বৃষ্টির দেখা মিলছে না। এরকম চলতে থাকলে চাষিদের ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হবে। আগামী সপ্তাহে বৃষ্টি হওয়ার কথা রয়েছে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে আমরা সকলেই বলে জানান তিনি। না, দুলাল রায়। বর্তমানে এই যে বৃষ্টি হচ্ছে না দীর্ঘদিন, তার জন্য কি কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা, বৃষ্টির জন্য ধান বুনানো যাচ্ছে না, তার জন্যে ভীষণ বয়স বাইরে যাচ্ছে। ওই জন্যে চাক পারে জমি রেডি করে রাখতেছি। হ্যাঁ, না পাট কাটতে না যাচ্ছে না। যদি বৃষ্টি হয় তাহলে আপনাদের কি সুবিধা হবে? এখন বৃষ্টি হলে তো না বুনে দিব। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরের অহংকার, গৌরবময় ইতিহাসের ধারক জলপাইগুড়ি জেলা স্কুল। এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পেরিয়ে এসেছে গৌরবের 150 বছর। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে তুলতে আগামী 29শে জুন রবিবার দুপুর 3টায় জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত হচ্ছে এক বিশেষ সাধারণ সভা। এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য জেলা স্কুলের সকল প্রাক্তন ছাত্র ও শুভানুধ্যায়ীদের হার্দিক আহ্বান জানানো হচ্ছে। আসুন আবার একবার ফিরে দেখা যাক শৈশবের সেই দিনগুলো। আরো একবার হাত ধরাধরি করে হেঁটে আসা যাক স্মৃতির অলিগলিগুলো থেকে। সমবেত হয়ে গড়ে তোলা যাক আগামী দিনের জেলা স্কুলের ইতিহাস।
আবারও বিজেপিতে ভাঙন। মাল ব্লকের সাইলি চা বাগানে 50টি বিজেপি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল বলে দাবি তৃণমূল কংগ্রেস। এদিন সাইলি চা বাগানে যোগদানকারীদের হাতে তৃণমূলের ঝান্ডা তুলে দেন আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক। উপস্থিত ছিলেন চা শ্রমিক নেতা অর্জুন ছেত্রী সহ অন্যান্যরা। মন্ত্রী বুলুচিক বড়াইক জানান, তৃণমূল সরকারের উন্নয়ন দেখে দলে দলে বিজেপির মতো অন্যান্য রাজনৈতিক দলের লোকেরাও তৃণমূলে যোগদান করছেন। আগামী 26শে বিধানসভায় বড় ব্যবধানে মাল বিধানসভায় জয় হবে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 11.0 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। সাপের কামড়ে ওঝা নয়, সাপে কাটা রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ নিয়ে সাইকেল র্যালি। বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার সচেতনতামূলক প্রচার আলিপুরদুয়ার থেকে আসাম পর্যন্ত। বর্ষা এলেও পর্যাপ্ত বৃষ্টিপাতের দেখা নেই, জমির মাটি শুকনো, প্রকৃতির বিরূপ আচরণে দিশেহারা কৃষকেরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার। Preview.